কি ঢুকছে রুমের মধ্যে, এত রুমে কেউ নেই, মানে আবল তাবল তখন মাথায় আসছে, শুয়ে রয়েছি। কিছুক্ষণ পর নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আজকে খুব মনটা খারাপ নিয়ে। আজকে তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করছি। মন কেন খারাপ সেই রিজনটাও তোমাদের বলবো। প্রত্যেককে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ভালোবেসে করে পাশে থেকো। আজকে ঘটনাটা আমাদের পাঠায় হচ্ছে রিমি আর আবির দুজনের জীবনের একটা ঘটনা। ঘটনাটা তোমাদের শুরু থেকে আমি বলবো, সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে শুনুন। আর ঘটনাটা কোথায় ঘটে সেটাও বলবো, কারণ আমার মনটা এত খারাপ কেন, এই ঘটনাটার পেছনে আমার কি আছে, তোমরা সাথে থাকো তাহলে বুঝতে পারবে। তো প্রথমেই বলি, আমাদের রিমি থাকে বেহালায়, আর আবির যে ও থাকে হচ্ছে মধ্য কলকাতায়। আমাদের রিমি বলে, দিদি ভাই আমার বাড়ি হচ্ছে বেহালা, আমি একটি ছেলেকে প্রায় কলেজ লাইফ থেকে খুব ভালোবাসি, আর ওর নামই হচ্ছে আবির। আবিরও কিন্তু আমাকে খুব ভালোবাসে। তো আমরা যখন কলেজে দুজনের খুব কাছাকাছি একটা বন্ধুত্ব সম্পর্ক হয়, তারপর আস্তে আস্তে সেইটা একটা ভালোবাসার দিকে যখন মন নেয়, তখন আমাদের রিমি বলে, দিদি ভাই আমি প্রথম কিন্তু বাড়িতে জানাই যে আমি একটি ছেলেকে কলেজে ভালোবাসি। তো আমার মা বাবা ছেলেটিকে নিয়ে আসতে বলে ওকে বাড়িতে নিয়ে আয়, আমরা কথা বলবো। সেরকম ভাবে আমি কিন্তু আবিরকে বলি আমাদের বাড়ি আসতে। তো আমাদের বাড়ি আর ওদের বাড়ি দুই বাড়ি থেকে কিন্তু সহমত দেয় আমাদের ভালোবাসার। বলতে পারো আমরা কিন্তু একদম দুজন দুজনকে ভালোবাসার জন্য দু বাড়ির অনুমতি পেয়ে যাই। তো পাওয়ার পর যখন কলেজ শেষ হয়, আবির একটি ভালো জায়গায় জব করে। ও কলেজে যখন পড়তো তখনই নানা দিকে ইন্টারভিউ দিত। তো ওর অনেকগুলো ওরকম কাজ কিন্তু আসে। তো ও একটু বেশি স্যালারির জন্য ও কিন্তু সেই কাজে যায়নি। যখন কলেজ শেষ হয় তখন কিন্তু ওর একটা ভালো জায়গায় ভালো স্যালারি একটা জব লাগে। তো ও সেই জবটা করতে শুরু করে যখন, তখন আমাদের মধ্যে কিছুদিন প্রায় একটু কথা কাটাকাটি ঝগড়া ঝামেলা হচ্ছিল। এবার যখনই দুজনের মধ্যে কোনো ঝামেলা হতো তখন ও ওর বাড়িতে মনমরা হয়ে থাকতো। ও অফিস ভাঙ করতো, অফিসে যেত না, বাড়িতে থাকতো, কারোর সাথে সেরকম ভাবে কথা বলতো না। এইদিকে আমিও সেরকম ভাবে বাড়িতে চুপচাপ থাকতাম, আমারও ভালো লাগতো না। আমি বাড়িতে তখন টিউশন পড়তাম আমাদের পাড়ার 6-7টা বাচ্চাকে। তো আমিও প্রায়শই ওদেরকে বলতাম না ভালো লাগছে না, মানে আমাদের যখনই ঝগড়া হতো তখন কোনো কিছুই আমাদের ভালো লাগতো না। ওর বাড়িতে এক, আমার বাড়িতেও এক। তো আমার মা আর ওর মা দুজনে মিলে বললো যে একটা কাজ কর, তোদের যখন এত ঝামেলা চলছে, তোদের মনে একটা সন্দেহ বাসা বাঁধতেই পারে যে কলেজের যে ভালোবাসা আজকে যেখানে জবে চলে গেছে ছেলে আমার, হতে পারে তোকে ছেড়ে দেবে। তোর মনে এটা আসতে পারে তোদের মধ্যে একটা ঝামেলা চলছে, তাহলে একটা কাজ করি, চল দুই বাড়ি থেকে আমরা রেজিস্ট্রিটা করে দিই। যেইটুকুনি আমরা রেজিস্ট্রি করার বয়স আমাদের দুজনের উপযুক্ত ছিলাম, তো সেরকম ভাবে আমাদের দুই বাড়ি থেকে একদিন শুভ দিন দেখে আমাদের 2023-এ রেজিস্ট্রিটা হয়। এবার ঘটনাটা শুরু হলো, শুনো। রেজিস্ট্রি হওয়ার পর আমরা দুজন দুই বাড়িতে যাওয়া আসা খাওয়া খুব আনন্দের মধ্যে ছিলাম। তো হট করে একদিন আমার যে শ্বশুর মশাই উনি তখন বললেন যে এই তোরা একটা কাজ কর, তোরা এখন তো তোদের রেজিস্ট্রি মানে অর্ধেক ধর বিয়ে হয়েই গেছে, এখন তো কিছু করা যাবে না, তুই ওকে চাইলেও ছাড়তে পারবি না, ও তোকে চাইলে কিন্তু ছাড়তে পারবে না, তোরা কিন্তু এখন লিগালি কিন্তু হাজবেন্ড ওয়াইফ। তোরা একটা কাজ কর, তোরা কদিনের জন্য কোথাও ঘুরে আয়। তো এই অনুমতি যখন আমরা বাড়ি থেকে পেলাম তখন আমরা বললাম যে বাহ, দারুণ তো একটা কথা বলেছেন। তো শ্বশুর মশাইকে সত্যি মানে এত ভালো একটা বুদ্ধি দেওয়ার জন্য খুব খুশি হই। তো বললাম ঠিক আছে চলো কোথায় যাব। এইবার আমাদের দুই বাড়ি থেকে নানা রকম জায়গার আমাদের নাম বলতে শুরু করলো। কেউ বললো তোরা পুরী যা, কেউ বলছে না না পুরী যাস না, ওটা ঠাকুরের জায়গা, তোরা প্রেম করবি গিয়ে, পুরীটা যাস না। কেউ বলছে দীঘা যা, হ্যাঁ, কেউ বলছে তোরা একটু রাজগীর চলে যা, মানে নানা রকম জায়গায় সবাই আমাদেরকে রেকমেন্ড করতে শুরু করলো। কিন্তু আমার যে হাজবেন্ড ও আমাকে বলল দেখো
রিমি একটা কথা বলি, যদি এত টাকা খরচা করে এখন ঘুরতে যাই তাহলে আমাদের তো রেজিস্ট্রি ম্যারেজ হয়েই গেছে, এখন আমাদের জীবন লাইফ চালানোর জন্য টাকা পয়সা তো রাখতে হবে। তো তার জন্য আমরা ছোট্ট করে একটা জায়গায় ঘুরতে যাব, মানে কম পয়সার মধ্যে ভালো জায়গা। তো সেইটা কোথায় খোঁজ খোঁজ করে আমার যে হাজবেন্ড তখন মানে আবির, ও ওর যে অফিসে একজনের সাথে এই বিষয় নিয়ে কথা বলে, সে তাকে বলল যে একদম সস্তায় কম পয়সায় তোরা বকখালি থেকে ঘুরে আয়। হ্যাঁ বকখালি, বললো শিয়ালদা দিয়ে ট্রেন ধরবি, বাসে যাওয়ার থেকে ট্রেনে করে চলে যা, অনেক সুবিধা হবে। শিয়ালদা থেকে ট্রেন ধরবি, তোদের মনে হয় 20 টাকা করে নেবে, যাতায়াত করতে হয়তো 40 টাকা করে, দুজনের মানে 100 টাকার মধ্যে তোদের হয়ে যাবে। তোরা চলে যা একদম নামখানা, নামখানা থেকে নামবি, ওখান থেকে বাস রয়েছে, টোটো রয়েছে, অটো রয়েছে, যে কোনো একটা জিনিস ধরবি, চলে যাবি সোজা বকখালি। তারপর ওখানে গিয়ে একটা ভালো রিসর্ট নিবি, তোদের যেরকম টাকা কোলাবে সেরকম ভাবে নিয়ে ওখানে থাকবি। তো আমার হাজবেন্ড বললো বকখালি, বকখালি তো আমাদের একদম সামনে, কিন্তু বকখালি তো কোনোদিন যায়নি। তো তখন রিমি বলছে যে দিদি ভাই, আমাকে যখন আবির জানায় ফোনে, জানো তো আমি আমার অফিসে বলেছিলাম, একজন আমাকে বকখালির কথা বললো, তা চলো আমরা তো অনেক জায়গায় ঘুরেছি, ছোটবেলা থেকে বাবা মায়ের সাথে বকখালি যাই, আর বকখালিটা আমাদের একদম কাছাকাছি, কোনো অসুবিধা হবে না। তো আমি বললাম ঠিক আছে চলো। এইবার শুরু হলো আমাদের ঘটনার শুরু। বকখালি কথা মতো আমরা একদম সকালবেলা 7:14 ট্রেন ছিল আমাদের শিয়ালদা দিয়ে নামখানা। আমরা সকালবেলা ট্রেনে উঠলাম, 2 বাড়ি থেকেই আমাদের শিয়ালদায় ছাড়তে আসি। তো বললো যা তোরা একদম, মানে এটা আমাদের হচ্ছে বিয়ে হওয়ার আগে প্রথম দুজনে এতটা টাইম স্পেন্ড করা, দুজনে ঘোরা, ঠিক আছে। তো 2 বাড়ি থেকে আমাদেরকে শিয়ালদায় ছেড়ে দিয়ে যায়, বললে যা তোরা এবার 2 দিন 3 দিন ঘুরে আয়। তো অফিস থেকে আমার হাজবেন্ড ও তখন ছুটি নিয়েছিল 3 দিনের জন্য। তো আমি বললাম যে ঠিক আছে চলো, 3 দিনের ছুটি, 2 দিন থাকবো, 3 দিনের দিন রিটার্ন ব্যাক করবো, কেন একদিন তো একটু বাড়িতে এসে রেস্টের দরকার হয়, কারণ ওরা আবার পরদিন থেকে কিন্তু অফিস আছে। সেরকম ভাবে আমরা ট্রেনে উঠি, চলে যাই নামখানা। একদম অচেনা জায়গা, জীবনে কোনো দিন যাইনি, নাম বহুবার শুনেছি কিন্তু কোনোদিন যাইনি। নামখানা নামলাম, দেখলাম সত্যি খুব সুন্দর একটা পরিবেশ, ওখানের একদম গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগছিল। ওখান থেকে আমরা টোটো রিজার্ভ করলাম, টোটো আমাদের 300 টাকা চাইলো, আমরা টোটোতে দিলাম 260 টাকা দুজনের, পুরো আর কেউ আসবে না টোটোতে, আমরা দুজন যাব। তো ওখান থেকে দেখলাম নামখানা যে প্ল্যাটফর্ম, ওখান থেকে বকখালি অনেকটা ডিস্টেন্স। আমরা যে 260 টাকায় দুজন গেছি, মানে সত্যি কথা বলতে কলকাতার মতো জায়গায় হলে হতো না, পসিবলই না। তো যারা গেছো তারা তো বুঝতেই পারছো। তো আমরা চলে গেলাম হচ্ছে বকখালি। বকখালি যখন আমরা গিয়ে পৌঁছলাম তখন দুপুর 1:30 বাজে। ওখানে যাওয়ার পরে ওই দীঘাপুরীর মতো অনেকেই আসলো, যারা ব্রোকার তারা এসে বলল যে ভালো ঘর আছে, কম পয়সায় চলুন দাদা, চলুন দিদি, চলুন, সমানে সবাই বলছে। তা আমার হাজবেন্ড বলল যে না, আমরা নিজেরা নিজেদের মতো রুম পছন্দ করে নেব, তোমরা তো প্রফিট রাখো, তোমাদের সাথে আমরা কোনো রুম দেখবো না। তো তারা সরে যায়। তো আমরা 2 দিনের জন্য বেশি ব্যাগপত্র করিনি, কারণ আমরা ঘুরবো আর জানি ওখানে ওই আমার হাজবেন্ডের বন্ধু বলেছে ওখানে গেলে স্নান করতে পারবি না, সমুদ্রে কিন্তু স্রোত নেই, ও স্নান করার থেকে না করা ভালো, রুমেই করে নিস, তবে ঘুরে আয়, খুব সুন্দর জায়গা, আউটিং গুলো দেখবি, আরো ভালো লাগবে। তো এবার কথা মতো কাজ, আমার হাজবেন্ড শুরু করে দিল রুম দেখা, একটার পর একটা, একটার পর একটা, একদম নেবেই, ঠিক আছে, নেবে অনেক রুম দেখছি, কোনো রুম 500 টাকা, কোনো রুম 600 টাকা, কোনো রুম 800 টাকা, এরকম অনেক রুম দেখতে দেখতে আমার হাজবেন্ড মানে ওর কোনো একটা রুম পছন্দ হলো না, কোনো রুম না। কারণ ওখানে না দেখলাম একটু ভোল্টেজের কিছু প্রবলেম আছে, পাখাগুলো খুব স্লো চলছে, আর ওই ওরকম অবস্থায় মানে এসি কি চলবে সেটা তো বোঝাই যাচ্ছে। তো বিশ্বাস করতে পারলাম না, ওরা বললো এসি রুম নেন, কোনো সমস্যা হবে না। তো আমার হাজবেন্ড বললো যে না, ওর পছন্দ হলো না। এবার ও কি করলো, রিটার্ন ব্যাক করে
যেখানে আমরা নেমেছিলাম ওখানে চলে আসলো। ও ওখানে এসে একজন টোটোওয়ালা ভাইকে বলল যে ভাই আমাদের একটা ভালো রুম দেখাতে পারবে? তো টোটোওয়ালা ভাইটা বললো কেন দাদা, এখানে এত রুম রয়েছে, আপনার পছন্দ হচ্ছে না? বললো না, এখানে রুমগুলো সেরকম আমার ঠিক মনে হচ্ছে না, আর প্রচুর ভিড় বকখালিতে, বকখালিতেও যে এত মানুষ যায় আমরা জানতাম না, সত্যি কথা। তো ওই যে টোটোওয়ালা ভাই সে বলল ঠিক আছে আপনি বসুন, তবে এখান থেকে একটু আউটে, মানে ওখানে কিন্তু এত লোকবসতি নেই, আপনাদের যদি খাওয়া দাওয়ার করতে হয় মানে খাবার ডিনার লাঞ্চ আপনাকে কিন্তু এখানে আসতে হবে, প্রপার কিন্তু সব খাবার যে হোটেল রেস্টুরেন্ট এগুলো এখানেই আছে, কিন্তু এখান থেকে কিছুটা মাইল গেলে ভালো দুটো হোটেল আছে, আপনি দেখতে পারেন। তো বললো ঠিক আছে চলো, অসুবিধা নেই, আমরা এখানে তো আসবো, এসে সি বিচে বসবো। বললো আপনি ওখানেও কিন্তু সমুদ্র পেয়ে যাবেন। বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই। আমি হাঁ করে আবিরের দিকে তাকিয়ে রয়েছি। তো আমি যখন টোটোতে উঠে বসলাম, আবিরকে কুনো মারছি। আমি বললাম এই কি ব্যাপার তোমার, এখানেই তো নিতে পারতে, হ্যাঁ যখন যেটা প্রয়োজন হতো রাতে খেতে, আমি সাথে সাথে বেরিয়ে দুজনে একটুখানি, এত দোকান এত লোকজন, তুমি কোথায় যাচ্ছ? তো বললো যে না আমার এখানে ভালো লাগছে না, জানি না ওর কি ভীমরতি ধরলো, সেই টোটোওয়ালা ভাই নিয়ে গেল ওখান থেকে ধরো 1 মাইল কি 1.5 মাইল এরকম ডিস্টেন্সে একটা অনেক বড় সাদা রং করা একদম রোড সাইডে, আমরা কিন্তু যাওয়ার সময় সেই যে হোটেলটা আমরা কিন্তু দেখতে দেখতে গেছি রাস্তার ওপরে, সেই হোটেলটাই নিয়ে আসলো। এনে বললো যে দাদা দেখুন এই হোটেলে আপনি ভালো রুম পেয়ে যাবেন, খুব সুন্দর লাক্সারি রুমগুলো, চলে যান। তো আমিও গেলাম। সত্যি রুমগুলো হচ্ছে A1, চমৎকার রুম, মানে যে একবার দেখবে তার পছন্দ হয়ে যাবে। জলের যেরকম স্পিড রয়েছে সেরকম ফ্যানও খুব হাই স্পিড ঘুরছে, এসিও রয়েছে, দেন খুব হাওয়া, কারণ ওই যে হোটেলটা ওর চারপাশে কোনো বাড়ি ঘর নেই, পুরো ফাঁকা মাঠ, পেছনে তো পুরো ফাঁকা, আর দু সাইডে তবুও কিছু দূরে দূরে বাড়ি, একটা মন্দির এরকম আছে, পেছনটা পুরো ফাঁকা, মানে কোনো বাড়ি ঘর নেই, তো মাঠের উপর, মানে নতুন করেছে। এবার যাই হোক, তো আবিরের ওইটাই পছন্দ হলো, তো আবির বললো ঠিক আছে 3 তলার উপরে আমাদের একটা রুম নিল। আমি বললাম তুমি কি পাগল, ওটা নামা করতে তো অসুবিধা হবে, লিফট নেই। বললো কোনো অসুবিধা নেই এখানেই থাকবো। ওর জানি না কি হলো, খেয়াল খুশি মতো 3 তলায় একটা রুম দিল। আচ্ছা গেল। এবার আমরা রুমে চলে যাই। রুমে যাবার পর ঘটনাটা ঘটলো, ও বলল যে বিকেল বেলা আমরা বেরোবো বাইরে, ঠিক আছে? আমরা কিন্তু খাবার দাবার কিচ্ছু খাইনি, ট্রেনের মধ্যে যা উঠেছে সব খেতে খেতে গেছি, ওই খাওয়া, খিদে পেয়েছে আমি ওকে বলছি না। তো তখন আমাকে বললো কি যে কি গো রিমি তোমার খিদে পেয়েছে? আমি বললাম না না খিদে পাইনি। বলছে কি দেখো খিদে পেলে বলো, আমি গিয়ে নিয়ে আসছি। আর ওই টোটোওয়ালা ভাইটা, ওর কিন্তু নাম্বারটা আমরা নিয়ে রেখেছিলাম, যে ফোন করব। ও তো থাকে ওই বকখালির একদম মোড় মাথায় যে স্ট্যান্ড রয়েছে, ওটা বাস স্ট্যান্ড, ওখানেই থাকে। বলেছিল দাদা ফোন করবে আমি চলে আসবো 10 মিনিটে। তো বললো তুমি যদি কোনো প্রয়োজন হয় বলো, আমি 10 মিনিটে ওই টোটোওয়ালা ভাইকে বলছি, ও আসবে, ওর সাথে যাবো। আমি বললাম না না দরকার নেই, কারণ আমি আবার একা থাকবো, আর হোটেলে একটা লোক নেই, শুধু রিসেপশনে আমি 3-4 জনকে দেখেছি, এছাড়া কেউ নেই, একটা পরিবারও নেই ওখানে। যাই হোক হোটেলে থাকলাম। বিকেলবেলা দুজনে বেরোলাম। বিকেলবেলা যখন রাস্তায় বেরোই, পুরো না রাস্তা পুরো মনে হচ্ছে ধুধর প্রান্ত শ্মশান, মানে ফাঁকা ধুধু করছে, যে গাড়িগুলো যাচ্ছে ওই, নালে পুরো রাস্তা পুরো একদম নিস্তব্ধ। আমি বললাম তুমি এখানে কেন রুমটা নিলে বলো তো, কিরকম জায়গাটা, আমার না ভয় লাগছে। তো আমাকে আবির বললো আরে রিমি আমি আছি তো, ভয় কিসের, কি লোকজনের ভয় করছে? আমি তখন বললাম দুটোই, লোকজনেরও ভয় করছে, ভূতেরও ভয় করছে, আমি জানি এসব হোটেলে ভূত ভূত থাকে, এই জন্য ওরা এত দূরে হোটেল করেছে। তো আমাকে আবির আবার হেসে মাথায় মেরে বললো সত্যি ভূত যদি তোমাকে দেখে না, ভূত নিজেই পালিয়ে যাবে, চিন্তা করো না। তুমি এত ভয় পাচ্ছ কেন, ভূতের চিন্তা আমার এখন হয়ে গেল জানো তো মাথায়। তো ইয়ার্কি করতে করতে সেই টোটোলা ভাই এসেছিল, ওর সাথে আমরা আবার বকখালি আসলাম, মানে একদম প্রপার জায়গায় আসতে। ওই ভাইটা একদম সি বিচের সামনে নিয়ে গেল, ওখানে একটা মোড়ের মাথা রয়েছে, ওখান থেকে কিছুটা হেঁটে যেতে হয়, 2-4 মিনিট লাগে। তো ওই যে টোটোওয়ালা ভাই, ওকে বললাম যে তুমি যদি ভাড়া খাটো, লোকাল খাটো, আমরা যখন যাব তোমাকে ফোন করব। তো বললো ঠিক আছে। তো ও পার্মানেন্ট আমাদের দুদিনের জন্য পুরো রিজার্ভ হয়ে গেছে, ঠিক আছে? টোটোওয়ালা ভাইটা যেখানেই যাবো ওর সাথেই যাবো, ওর সাথে কথা হলো পরের দিন সাইট সিনও ঘুরতে যাব। যাই হোক আমরা
6টার দিকে বেরোই, 6:30টার দিকে সি বিচে যাই, প্রায় 8টা অবধি বসি। তারপরে আমার হাজব্যান্ড বললো যে একটা কাজ করি, চলো রিমি আমরা খাবার দাবার খাবে না নিয়ে যাবে? আমি বললাম যে তুমি যেটা বলবে। তো ও আমাকে বললো যে খাবারটা আমরা প্যাক করে নিয়ে যাই, হোটেলে নিয়ে গিয়ে আমরা রাতের বেলা খাবো। আর সমুদ্রের ধারে যেহেতু ছিলাম, ওখানে আমরা অনেক রকম ফিশ ফ্রাই, দেন আইসক্রিম, তারপরে ওই বাটি গরম, অনেক রকম খাবার, ঝালমুড়ি, অনেক কিছু খেয়েছি। তো পেটটা মোটামুটি সময়ের জন্য ভর্তি ছিল তখন। তো আবির তখন বললো যে ঠিক আছে তাহলে আমি খাবারটা নিয়ে নিচ্ছি, কি খাবি? তো বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল, বাট সত্যি কথা বলতে ওখানে বিরিয়ানি, আমাদের কলকাতার বিরিয়ানি যারা খেয়েছে ওখানে বিরিয়ানি তাদের মুখে উঠবে না, খুবই জঘন্য একটা স্মেল বেরোচ্ছে, বমি পেয়ে যাবে, ঠিক আছে? তো আমরা খাইনি। তো বিরিয়ানির দোকান অনেকগুলো আছে, সব জায়গায় দেখলাম মনের মতো সেরকম মাংসর পিসও না। তো আমরা গেলাম একটা ভালো, বেশ দেখলাম দোকানটা বেশ ভিড় আছে পর্যটকদের, বাসও এসছে কিছু টুরিস্ট বাস। তো তারাও দেখলাম সেই হোটেলটায় ভিড় করে লাইন পড়ে গেছে। তো আবির কোনো রকম সাইড কেটে গেল, গিয়ে ওখান থেকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস অর্ডার করলো, দুটো অর্ডার করার পর একটা 1 লিটারের কোল্ড ড্রিঙ্কস নিয়ে বললো চলো। এবার আমরা ওখান থেকে, টোটো আমাদের সাথেই ছিল ভাইটা, আমরা ওখান থেকে সোজা হোটেলে যখন আসলাম তখন 9:30 বাজে। হোটেলে আসার পর হোটেলে আমরা উপরে চলে গেলাম। তো দেখলাম রিসেপশনে একজন বসে রয়েছে, আর একটি ছেলে রিসেপশনের পাশে সোফাতে ও বসে বসে টিভি দেখছে। আর কিন্তু কেউ, আমি আবার বললাম যে যদি দেখি পাশাপাশি মানে হোটেলে আমরা ছাড়া আদার্স কোনো পরিবার এসে তাহলে ভালো হবে। তো সেরকম ভাবে দেখলাম না, কেউই আসেনি, আমরাই রয়েছি তখন পর্যন্ত। তো আমরা চলে গেলাম আমাদের রুমে। যাওয়ার পর রাতের বেলা আমরা টিভি দেখছিলাম, দেখার পর ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে রাত্রেবেলা আমরা দুজন অনেকটা রাত পর্যন্ত গল্প করি, প্রায় 1টা-1:30টা পর্যন্ত গল্প করার পর ও ঘুমিয়ে পড়ে, আমিও ঘুমিয়ে পড়ি। এবার হট করে না, কি বলবো, কে যেন আমাকে ডাকছে, আমার গা কাটা দিচ্ছে তোমাদের বলছি। আমাদের রিমি বলছে দিদি ভাই বিশ্বাস করবে না, কে যেন ডাকছে আমাকে, এই রিমি রিমি এরকম করে দুবার ডাকে, পুরো পুরো গলা আমি শুনতে পারি। আমি না তখন উঠে, আমি মানে ঘুমের ঘোরে না দেখবে এই জিনিসটা হয়, বাড়িতে আছি না কোথায় আছি, এটা না মানুষ ঘুমের মধ্যে থাকলে না দেখবে গভীর ঘুমে ভুলে যায়। তো রিমি ভেবেছে যে মা ডাকছে, কেন রিমির মা ওরকম ডাকতো, বাচ্চাগুলো পড়তে আসতো তো রিমি পড়াতো। তো রিমি তখন চোখ খুলে উঠতাম, ও যখন তাকায় তখন দেখছে রে এটা তো আমার বাড়ি না, এ তো আমি ঘুরতে এসছি আবিরের সাথে, ঘুরে দেখছি আবির তো ঘুমাচ্ছে। তখন বলছে তাহলে পরে মা ডাকলো, মায়ের গলা শুনলাম। তো রিমি তখন বলছে যে না না মা ডাকতো তো, ওইটাই আমার হয়তো মাথায় আসলো। তো রিমি আবার শুয়ে পড়ে, বলছে দিদি ভাই তোমাকে কি বলবো, রাত তখন প্রায় 2-2:30টার কাছাকাছি হবে। আমি বালিশটা মাথায় দিয়েছি, তো এবার বালিশটা একটা সাইডে দিয়ে আমি ওই আবিরের দিকে ঘুরে শুয়েছি, আবির আমার দিকে পেছন। বিশ্বাস করবে না, ওই বালিশটা দিয়ে কত মানুষের চিৎকারের শব্দ, আমি বালিশটা কানে দিয়ে শুয়ে রয়েছি, মনে হচ্ছে কত মানুষ না কথা বলছে চিৎকার করছে, এরকম বালিশের মধ্যে দিয়ে শব্দ আসছে। ওই শব্দটা যে বালিশ থেকে আসছে সেটা কিন্তু আমি প্রায় 5-10 মিনিট পর বুঝেছি, কারণ যখনই আমি এইদিকে দিচ্ছি, একবার এইদিকে ঘুরে এইদিকে দিচ্ছি, যখনই এই পাশ ওপাশ করছি, তখনই কিন্তু ওই বালিশের মধ্যে যে শব্দটা আসছে প্রথমে বুঝতে পারিনি। পরে আমি উঠে বসে বলছি কই কোনো তো আওয়াজ নেই, আর এই হোটেলে তো এমনি কোনো পর্যটকও আসেনি, কেউ নেই, তাহলে এত চিৎকার চেঁচামেচি শব্দ কোথা থেকে হচ্ছে? তারপর আবার আমি যখন বালিশে মাথা দিয়েছি তখন আমি টের পাই যে ওই শব্দটা আসছে শুধুমাত্র বালিশ থেকে এরকম শব্দ আসার কারণ রিমি জিজ্ঞাসা করে দিদি ভাই তুমি যখন ঘটনাটা শেয়ার করবে, তুমি বলবে দর্শক বন্ধুরা যারা তোমার ঘটনা শুনবে, তুমি বলবে যে এই বালিশ থেকে এরকম চিৎকার শব্দ, কান্না, এরকম শব্দ আসার মানেটা কি? এটা কিন্তু আমার কাছে তোমাদের প্রশ্ন দর্শক বন্ধু, আমি জানি না কি কারণে, অনেক রিজন হতে পারে, আমি প্রপার কারণটা আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো যে কি কারণে ও কিন্তু আগেও শুয়েছে, দুপুরবেলাও শুয়েছে, তখন কোনো শব্দ শুনিনি, 1:30টার সময়ও কিন্তু ওরা যখন একটু লেট নাইট গল্প করে ঘুমিয়েছে তখনও কিন্তু ওই বালিশেই ঘুমিয়েছে, তখনও শুনিনি। কিন্তু রাতের বেলা যখন ওর মায়ের
গলার আওয়াজ শোনে, তারপরে কিন্তু ও শুতে পারছে না, বালিশ দিয়ে ওরকম শব্দ হচ্ছে। তো রিমি বলছে যে দিদি ভাই আমি না বালিশটাকে তুলে নিয়ে পায়ের কাছে রেখে দিই, রেখে আমি এমনি শুয়ে রয়েছি, আর বালিশ ছাড়া জানো তো ঘুমানো যায় না, শোয়া যায় না। তো আমি না ঘুমাতে পারছি না, ছটপট ছটপট করছি দেখে আবির আমাকে বলল কি হয়েছে, তুমি এরকম করছো কেন, কোনো প্রবলেম? আমি তখন বললাম যে আবির একটা কথা বলবো। আবির বললো হ্যাঁ বলো। তখন আবিরকে বললাম আবির এই বালিশটার মধ্যে না আমি মাথায় দিচ্ছি তো কিরকম না শব্দ শুনছি। আবির বললো তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ এ কি বলছো, বালিশ দিয়ে আবার এরকম শব্দ হয় নাকি? তো আবির তখন বলল আচ্ছা ঠিক আছে তুমি আমার বালিশটা নাও, আমি তোমার বালিশটা নিচ্ছি। তো পাল্টা পাল্টি করে আমরা নিই। নেওয়ার পর কিন্তু আমি ভয়ে ভয়ে আবিরের বালিশটা মাথায় দিয়ে দেখছি যে ওরকম শব্দ শোনা যাচ্ছে কিনা, কিন্তু না, ওর বালিশটা দিয়ে কোনো রকম কিন্তু শব্দ হচ্ছে না। আমি ওর বালিশটা মাথায় দিয়ে শুই। আবির তো দেখলাম বিন্দাস ঘুমিয়ে পড়লো, ও কোনো রকম শব্দ শুনতে পাচ্ছে না। আমি ভাবলাম কি জানি আমার কি মনের ভুল ছিল, আমি কি একটু ভয় পাচ্ছিলাম বলে এসব হলো। যাই হোক আমি শুয়ে পড়ি। এবার আমি কিন্তু ঘুমিয়ে পড়েছি। সকালবেলা আমার প্রথম ঘুম ভাঙে, আমি যখন উঠলাম তখন প্রায় 8টা বাজে, 8:10-15 দেখলাম আবির ঘুমাচ্ছে আর বালিশটা মেঝেতে পড়ে আছে। আমি না শক, পুরো দেখে শক্ট হয়ে গেলাম যে কি ব্যাপার, বালিশটা নিচে পড়ে আবির এমনি টান টান হয়ে শুয়ে রয়েছে। তো আবিরকে আমি ডাকলাম এই আবির ওঠো ওঠো, যাবে না ঘুরতে, তুমি যে টোটোওয়ালা ভাইকে বলেছো সাইট সিন দেখতে যাবে, ওঠো। তো আবির দেখলাম চোখ খুললো, খুলে মানে ওর আর ভালো লাগছে না উঠতে। তো আমি বললাম কি হয়েছে, আর তোমার বালিশ কি গো নিচে পড়ে রয়েছে কেন? তখন আবির উঠে বসলো, অনেকক্ষণ উঠে না মুখে এরকম করে হাত দিয়ে এরকম করে বসে রয়েছে অনেকক্ষণ। তো আমি ওর পাশে বসে ওর চুলে হাত দিচ্ছি। তো আমি বলছি কি হয়েছে বলো, তুমি বালিশটা ফেলে দিয়েছো, তুমি কি কোনো রকম শব্দ রাতে শুনেছো? তখন আবির আমাকে যেটা বললো, বলছে জানো তুমি যখন বালিশটা নিলে ঘুমিয়ে পড়লে, তো আমি বালিশটা নিয়ে শুয়ে তুমি ভাবলে আমি ঘুমিয়ে পড়েছি, আমি শুয়েছিলাম, কিন্তু তোমাকে আমি ডাকিনি, তুমি শুয়েছিলে বলে আমিও কিন্তু বালিশের মধ্যে দিয়ে বাচ্চা মেয়ে ছেলে মানে বাচ্চা, তারপর কোনো বেটা ছেলে মেয়ে ছেলেদের ঝগড়া হলে অনেক দূর থেকে যদি ঝগড়া হয় সাউন্ডটা আসে না, ওরকম একটা শব্দ, চিৎকার, গাড়ির হর্নের আওয়াজ, এইগুলো কিন্তু আমি বালিশ দিয়ে শুনতে পাচ্ছিলাম। জানি না কেন আমার সাথেও কিন্তু এই তোমার মতনই এক অভিজ্ঞতা হয়েছে। আমি বালিশটাকে লাথি মেরে নিচে ফেলে দিয়েছি, দিয়ে অনেক পরে আমি ঘুমিয়েছি, আমার না রাতে ঘুম হয়নি। আমি আমি টোটোওয়ালা ভাইকে এখন ডাকছি না, আমরা একটু বেলা করে বেরোবো দুপুর দুপুর দিকে। তা আমি বললাম দেখো খিদে তো পেয়েছে, তুমি এত দূরে রয়েছো, খাবার তো খেতে যেতে হবে। তো বললো হ্যাঁ সে যাবো, কিন্তু এখন আমরা অতটা দূরে কোথাও যাব না, একটু ভালো মুড না হলে ঘুরতে গিয়ে কি লাভ আছে। আমি বললাম ঠিক আছে তোমার যেটা মর্জি তুমি করো। যাই হোক আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমরা বেরোলাম। আমরা ওই আমাদের যে টোটোওয়ালা ভাই সে আসলো, এসে আমাদের নিয়ে গেল হচ্ছে সেই বকখালি বাস স্ট্যান্ড। ওখানে নিয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করলাম, প্রচুর রোদ, সি বিচের ধারে জাস্ট কিছুক্ষণ থাকলাম, খাওয়া দাওয়া করলাম, করে আমরা একদম যে দুপুরের যে লাঞ্চ সেটাও আমরা ওখান থেকে নিয়ে চলে আসি। কারণ আমরা আসি যখন প্রায় 11টা বেজে গেছে, 11টার সময় তখন হোটেলে মোটামুটি খাবার হয়ে গেছে, আর বেশি কিছু পাইনি, হালকা পাতলার মধ্যে খাবার নিয়ে নিই। আর আমরা ভাবলাম কিছুক্ষণ পর তো খাবো, হোটেলে নিয়ে চলে যাই। তো 11টার সময় তো আমরা কখনোই ভাত খাই না, দুপুরের খাবার তো আমরা নিয়ে আসি, এনে রেখে দিই। এবার রেখে দিয়ে আমরা আবার রুমে এসে যে যার মতো ফ্রেশ হলাম, বাইরে একটু গরম লাগছিল আর রুমটা তো এসি ছিল। ফ্রেশ হয়ে আমরা বসে আছি, টিভি চলছে, তো কথা বলছি, আমরা দুজন দুজনের সাথে একটা সময় কাটাচ্ছি। হঠাৎ করে কি হলো শোনো, বাথরুমের যে ডোরটা থাকে, ডোরটা আপনা আপনি থাপাস করে বন্ধ হয়ে গেল। ঠিক আছে, আমিও দুজনেই বোকার মতো বাথরুমের যে দরজাটা ওইদিকে তাকিয়ে রয়েছি, দুজনেই তাকিয়ে রয়েছি দরজার দিকে, যে দরজাটা এরকম ভাবে বন্ধ হলো কেন। তো আমি বললাম যে আবির কি হলো? আবির বলছে ধুর, বাইরে হাওয়া দিচ্ছে, হয়তো ফাঁকা মাঠের উপর না হোটেলটা, আর 3 তলার উপর রয়েছে, হাওয়া তো চলছেই, হাওয়া দিয়েছে বন্ধ হয়ে গেছে। আমি বললাম হাওয়া দিয়েছে বন্ধ হয়ে গেছে, এটা কি করে হয় তুমি বলো আমাকে, হাওয়া দিয়েছে বন্ধ হয়ে গেছে, বন্ধ কি করে হবে? হাওয়া যদি দেয়, আমাদের তো রুমের এসি চলছে বলে পুরো রুমের জানলা কপাট সব বন্ধ, ঠিক আছে, হাওয়া দিলে পারে সেটা কোন দিকে বন্ধ হবে?
হাওয়া দিলে পারে মানে বাথরুম থেকে দেবে, বাথরুমের ভিতরে যে ভেন্টিলেটর রয়েছে একটা ছোট জানালা করা থাকে, ওখান থেকে হাওয়া দিলে খুলে যাবে। কিন্তু এটা তো ভিতর দিক থেকে কেউ যেন ঠেলে মারলো, বাথরুমের দিকে চলে গেল, বন্ধ হয়ে গেল। তো আমাকে বলছে দূর, অত মাথায় চাপ নিও না তো, যা হয়েছে হয়েছে, কিছু হয়নি, তুমি টিভি রাখো, টিভি রাখো। তো কি বলছিলে যেন? হ্যাঁ, তো এই কথাবার্তা হচ্ছে আমাদের মধ্যে। তারপর আমাকে আবির বলল যে রিমি চলো আমরা খাওয়া দাওয়া করে রেডি হই, আমরা তো বেরোবো আবার। তো আমি বললাম ঠিক আছে। দিয়ে আমি একটু সাজুগুজু করলাম, ভালো করে শাড়ি পরেছিলাম। রিমি বলেছে যে দিদিভাই আমি শাড়ি পরেছি ওখানে গিয়ে। আর ও একটা পায়জামা পাই প্যান্ট পরেছিল। তারপর পরে আমাদের সেই টোটোওয়ালা ভাইকে ফোন করা হলো, সেই ভাইও আসলো। আমরা কিন্তু একদম খাবার দাবার খেয়ে ডাস্টবিনে, রুমের মধ্যে ডাস্টবিন ছিল, সবকিছু গুছিয়ে রেখে আমরা চলে গেলাম ঘুরতে। সাইট সিন ঘুরে আমরা কিন্তু আর রুমে আসিনি, আমরা সোজা চলে যাই একদম বকখালি। যখন বকখালিতে আমরা যাই তখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, কারণ ওখানে কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে। যেরকম আমাদের বোন বলে যে দিদিভাই হেনরি আইল্যান্ড, ওখানে কার্গিল একটা ভিউ আছে, দেন একটা পার্ক আছে, অনেক কিছু আছে, মন্দির আছে। এগুলো সব ঘুরে ঘুরে আমাদের অনেকটা সময় লাগে। তারপর আমরা অনেক ফটো টটো শ্যুট করি। তারপর আমরা চলে যাই হচ্ছে সেই একদম আমাদের বকখালি প্রপার সি বিচে। গিয়ে আমরা ওখানে রাতের বেলা প্রায় অনেকক্ষণ থাকি সেদিন, কেন পরের দিন তো আমরা চলে আসবো, অনেকক্ষণ থাকি। থাকার পর রাতের বেলা আমরা প্লেন ভাত বাড়ি নিয়ে আসিনি, ওখান থেকে পটল আলুর তরকারি, প্লেন একটা ভাত, একটা সবজির ডাল, আর সাথে হচ্ছে চিকেন। আমরা দুজন চিকেন খুব ভালোবাসি, আমাদের ফেভারিট। আমরা খাওয়া দাওয়া করি, স্যালাডও ছিল সাথে। খেয়ে একটা কোল্ড ড্রিঙ্কস হাতে করে নিয়ে আমরা চলে আসি আমাদের হোটেলে। সেই ভাইকে ফোন করে বললাম, ভাই বলল যে আসছি। ভাই একটু লেট করে বলে আমরা হোটেলে যখন আসি তখন রাত বাজে 11টা। তো হোটেলে দেখলাম, আমরা ভাবছিলাম যেরকম দীঘা টিঘার দিকে গেলে একটা ওদের তো নিয়ম থাকে, দেরি হলে কিন্তু ওরা একটু মুখটা ভাতের হাঁড়ি করে রাখে, বলে এই টাইমের মধ্যে ঢুকতে হবে, এত দেরি কেন হলো। তো আমরা 11টার সময় যাই, তো ওরা কিছু বলেনি, দেখলাম গেটটা খোলাই ছিল, তা আমরা ঢুকে গেলাম, আমাদের রুমে যাই। রুমে যেতে একটা অদ্ভুত জিনিস প্রথম চোখে পড়লো, সেটা হচ্ছে রুমে যেই লকটা খুলে রুমে প্রবেশ করি, একটা ভ্যাপসা পচা গন্ধ, একটা ভ্যাপসা পচা গন্ধ। এমন আমি সাথে সাথে নাকে হাত দিয়ে দিই, দিয়ে বলে ইস কি পচা গন্ধ বেরোচ্ছে। তো লাইট গুলো অন করতে করতেই ওর মধ্যেই দেখলাম ডাস্টবিনে যে খাবার কাগজগুলো রেখে গেছি পুরো মেঝেতে ছড়ানো। এটা কি করে হলো আমি জানি না, 3 তলার উপরে ইঁদুর উঠেছে না বিড়াল উঠেছিল না কি আমি জানি না। তো ওইটা দেখে আবির খুব রাগ হয়ে গেল। আবির বললো কি হচ্ছে কি, রুমের মধ্যে রাতের বেলা বালিশ চিৎকার পাচ্ছে, মানে একটা সত্যি হাস্যকর লাগলো বাস্তব। বালিশ এরকম ভাবে মাথায় দিতে পারছি না, জানি না এত চিৎকার চেঁচামেচি, বালিশ মাথায় দিলে হচ্ছে। রুমের মধ্যে 3 তলার উপরে কিভাবে এটা হয়, এটা কিভাবে সম্ভব? ওর সাথে সাথে আমাকে বললো তুমি বসো, ডোরটা খোলাই থাক, ঠিক আছে, দরজা বন্ধ করবে না রুমের, এরকম থাক। আমি বললাম বাবা আমি রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো আমি আবার রুমের বাইরে চুপ করে গেটটার সামনে দাঁড়িয়ে রয়েছি, কারণ আমার সাহস হচ্ছে না, কারণ কি হবে না হবে ও রেখে যাচ্ছে। নিচে গেল, নিচ থেকে দুটো ছেলেকে নিয়ে আসে, নিয়ে এসে তো চিৎকার চেঁচামেচি করছে, বলছে দেখুন তো রুমের মধ্যে আমরা ডাস্টবিনের মধ্যে যথারীতি খাবার সব রেখে গেছি, যে প্যাকেটগুলো হয় আর কি, ভাত সবজি ডাল তরকারি যা খেয়েছি সেই প্যাকেটগুলো গুছিয়ে রেখে, এমনকি ডাস্টবিনের যে মুখ, ডাস্টবিনের যে বালতিটা ওর আবার মুখ চাপা আছে, ঠিক আছে, পা দিয়ে যদি প্রেস করো তাহলে পরে মুখটা খুলে যাবে, ভিতরে রেখে আবার ছেড়ে দেবে, বন্ধ হয়ে যাবে। বুঝতেই পারছো, অনেকে ইউজ করেছো জানি, এগুলো হোটেলে বিশ্বাস করে থাকে। তো ওরা তখন কিছু বলতে পারছে না, ওরা তখন বলছে যে ও হয়তো কিছু ঢুকেছিল, হয়তো সে হয়তো ওগুলোকে বের করেছে। বলছে কি ঢুকবে, ওরা কোনো কথা বলছে না, দুটো ছেলে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে, কোনো কথা বললো না। তো আবির তখন বললো যে রিমি যাও ফ্রেশ হয়ে নাও, আর যত জামা কাপড় সব আছে সবকিছু গুছিয়ে রাখো, কালকে ভোর ভোরে আমরা বেরিয়ে যাব, ঠিক আছে। আর আমরা ট্রেন কখন কখন আছে শিয়ালদা ফেরার, সেগুলো আমরা ওই তো যে টোটোওয়ালা ভাই ওর কাছে সবই জেনে নিয়েছিলাম, ওরা তো জানে। তো আমরা বললাম সকাল সকাল বেরোবো। সারাটা রাত আমাদের সাথে রুমের মধ্যে কি হয়েছে জানো, সারাটা রাত বিশ্বাস করবে না, রাতের বেলা সেদিনকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি। আমাকে আবির বললো যে রিমি টিভি টিভি দেখো না আর বক বকও করো না, শুয়ে পড়ি, সকাল সকাল বেরিয়ে যাব, কারণ রুমটার মধ্যে আমার কিছু স্বাভাবিক মনে হচ্ছে না।
তো আমি তখন বললাম স্বাভাবিক মনে হচ্ছে না রুমটার মধ্যে, যখন তোমাকে তো আমি আগেই না করেছিলাম নিতে, কেন নিয়েছিলে? এই নিয়ে আবার দুজনের মধ্যে একটু কথা কাটাকাটিও হলো। যাই হোক, এবার দুজনে শুয়ে পড়েছি। আমার তো ঘুম হচ্ছে না। আমি দেখলাম চোখ বন্ধ করে এক পাশ হয়ে শুয়ে রয়েছে। তা আমি ভাবলাম হয়তো ও ঘুমিয়ে পড়েছে। আমি তো ওরকম ভাবে একবার শুচ্ছি, একবার বালিশ মাথায় দিইনি, বালিশ কিন্তু ওই খাটের ওপরেই পায়ের কাছে রাখা। তো কোন বালিশটা তো বুঝতে পারছি না, একই রকমের কভার পরানো দুটো বালিশে। তো ও বালিশ নিয়ে শুয়েছে, ও বললো আমার বালিশ ঠিক আছে, তাহলে ওই বালিশটা তুমি মাথায় দিও না বলে ও শুয়ে পড়লো। রাগারাগি হয়েছে তো অত আমার ভ্রুক্ষেপ করছে না। তো আমি বালিশটাকে পায়ের কাছে রেখে চুপ করে শুয়ে রয়েছি। একবার উঠে বসছি, শুয়ে রয়েছি। রুমের লাইট গুলো কিন্তু অন করে রেখেছিলাম, সেদিনকে বন্ধ করিনি, কারণ যা হয়েছে আগের দিন রাতে আর সাহস পাইনি। এইবার বিশ্বাস করবে না, হালকা হালকা যখন চোখে ঘুম আসে আমি শুয়ে পড়ি, কারণ আমাকেও তো ওর সাথে বাড়ি ফিরতে হবে। চৌমুখের এই অবস্থা দেখলে বাড়ির লোক কি বলবে সেটা তো বোঝাই যায়। তো সেই সব ভেবে আমি শুয়ে পড়ি। বিশ্বাস করবে না, রাত প্রায় তখন 2:45 বাজে, এরকম সময়টা হবে। বেশ একদম বাইরে কাঁচের যে উইন্ডো রয়েছে, আমি ওইদিকে তাকিয়েছিলাম। তারপর দেখলাম যে পুরো অন্ধকার, কিছু তো দেখা যাচ্ছে না। শুয়ে পড়ি, চোখে হালকা ঘুম আসে। ওমা, আমার না পায়ের পাতায় কেউ না এরকম করে জাস্ট এরকম করে পায়ের পাতা ধারটা হাত বোলালো, এরকম করে এক হালকা এরকম হাত। আমি না মানে আমার গা কাটা কাটা দিচ্ছে। দেখো, আমি ওই যে ফিলিংসটা, ওই সময় ওই মুহূর্তে আমি বলতে পারবো না যে আমার শরীরে কি হয়েছে, আমি বলতে পারবো না। আমি চোখ খুলতে পারছি না, আর আবির যে আমার পাশে শুয়ে রয়েছে, আবিরকে আমি বলতে পারছি না। আমার অবস্থা এতটাই তখন খারাপ। তো আমি চুপ করে না, মানে আবার নেক্সট স্টেপ কি হয় সেটার জন্য আমি চুপ করে শুয়ে রয়েছি, যে আমি ধরবো যে কেউ কি ঢুকছে রুমের মধ্যে, এত রুমে কেউ নেই, মানে আবল তাবল তখন মাথায় আসছে। শুয়ে রয়েছি, কিছুক্ষণ পর আমার ঠিক মাথায় এরকম করে হাত দিল। তো চুলটা না মানে কিরকম বলতো, মাথায় যদি কেউ হালকা করে হাত দেয় না, দেখবে চুলটা না পিড়পিড় করে, মাথাটা পিড়পিড় করে উঠেছে। আর সারা শরীর না আমার কাটা কাটা দিয়ে উঠে আমি সাথে সাথে উঠে বসে বলছি কে রে, এই কে, রুমের মধ্যে কে আছো বলো, রুমের মধ্যে কে আছো, আমি বুঝতে পারছি কেউ আছো, কে আছো। তখন আবির সাথে সাথে উঠে বলছে, এই পাগল হয়ে গেছে নাকি, রাতের বেলা চিৎকার পাচ্ছে, কে আছে রুমে। তখন আমি কান্নাকাটি করি, আবিরকে বলি দেখো আবির, আমার পায়ের মধ্যে কেউ স্পর্শ করেছে, আমার মাথায় কেউ হাত দিয়েছে। বিশ্বাস করো আমি মিথ্যা কথা বলছি না। তো আবির বললো আমি বুঝতে পারছি এই হোটেলের মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। এখানে তো এত দূরে করেছে, আর মনে হয় না এখানে কেউ থাকে বলে। আমরা মরতে কেন যে আসলাম বুঝতে পারলাম না, হয়তো নিহতি আমাদের এখানে টেনে নিয়ে এসছে। বিশ্বাস করবে না, সেদিন রাতে কোনো রকমে আমরা জেগে যখন রয়েছি, দুজনকে ধরে বসে রয়েছি, এই লাইট সব অন, আমরা কেউ ঘুমাচ্ছি না। আবির আবার টিভি অন করে দিয়েছে, আস্তে আস্তে টিভি চলছে, গান চালিয়ে রেখে দিয়েছে। বসে রয়েছি রুমের মধ্যে, মনে হচ্ছে আমরা যে খাটে রয়েছি ওই, আর রুমের চারপাশ থেকে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে। বললে বিশ্বাস করবে না, এই যে অনুভূতিগুলো মুখে বললে কখনো মানুষ বুঝতে পারে না। এই অনুভূতিগুলো যার সাথে হয় না, সে বোঝে যে আমার সাথে কি হয়েছে। আমরা কোনো রকম শরীর আমরা দেখিনি, কোনো আত্মা দেখিনি, কিন্তু তার উপস্থিতি বুঝেছি। ওই রুমের মধ্যে কিছু তো ছিল, আর মনে হয় না যে একটা কিছু ছিল, অনেক ছিল। কারণ ওই বালিশ থেকে ওরকম শব্দ, এটা আমাদের কাছে একটা আশ্চর্য মানে পূর্ণ একটা জিনিস হয়ে রইলো। যে ঘটনাটা কলকাতায় ফিরে আমি সবাইকে বলেছি, সবাইকে, আর ওখানে যেতেও আমি বারণ করেছি। এবার দর্শক বন্ধুরা তোমরা কি বলবে, তোমরা অবশ্যই বলবে এটা কেন হয়েছে। এটা আমাদের রিমি বোন বলেছে যে দর্শক বন্ধুদেরকে জিজ্ঞাসা করবে, কেন অনেক ধরনের মানুষ তো তোমরা আছো, তোমাদের অনেক রকম বুদ্ধি, তোমাদের অনেক রকম অভিজ্ঞতা থাকতেই পারে। তোমরা অবশ্যই কমেন্টসে জানিও যে কি কারণ। আর সব থেকে বড় কথা, তোমরা কিন্তু কেউ দয়া করে বলবে না হোটেলের নামটা বলো। কারণ দেখো, আমি কিন্তু কিছুদিন আগে হসপিটালের নাম পর্যন্ত তোমাদের আমার রিক্সে বলেছি। এত ইউটিউব চ্যানেলে এত ইউটিউবার আছে যারা এরকম ঘটনা তোমাদের সামনে তুলে ধরে, কেউ কিন্তু দেখবে প্রপার নাম বলে না, বললে পারে কিন্তু প্রবলেম হয়, বলে না, কারণ তাদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। তাই আমিও তোমাদের কাছে বলছি, কেউ আমাকে কিন্তু হোটেলের নাম তোমরা বলবে না। আর আমি কিন্তু তোমাদেরকে কিন্তু ডিটেলস বুঝিয়ে দিই, নাম না বললেও কিন্তু বুঝিয়ে দিই। এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। যেতে যেতে সবাইকে বলবো
সবাই কমেন্টস করো, ঘটনাটা কেমন লেগেছে বলো। স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো সবাই। আর হ্যাঁ, আরো একটা কথা বলবো, যারা ফটো পাঠিয়ে রেখেছো অলরেডি বা যারা পাঠাচ্ছ, আমি সবাইকে বলবো, দেখো আমি তো এর জন্য, তোমরা অনেকে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে বলো দিদি ভাই কোনো টাকা পয়সা লাগলে আপনি বলুন, আমরা দেবো। আমি এর আগেও তোমাদের বলেছি, এখনো বলছি, যেহেতু আমি কোনো টাকা পয়সা তো তোমাদের কাছে চাই না, এটা আমার কোনো বিজনেস না, এটা আমাকে ভগবান দিয়েছে। আমি বলি এখনো পর্যন্ত প্রায় 30-32 জনের আমি ভবিষ্যৎ বলেছি, তো সবাই কিন্তু একদম মানে বলেছে যে কিভাবে বলবো, 100% তুমি কি করে বলছো জানি না। যদি তোমাদের বিশ্বাস হয় আমি তোমাদের ভয়েস রেকর্ডগুলোও শুনিয়ে দেবো, এর থেকে তো বেশি কিছু করতে পারবো না। আর আরেকটা কথা বলছি, তোমরা এরকম ভাবে ভবিষ্যৎ জানার জন্য ফটো শেয়ার করো না। কারণ কেন বলো তো বলছি, অনেক আমি ফটো দেখে অনেক কিছু বুঝতে পারি, আমি কিন্তু সেগুলো বলতে পারি না, কারণ তোমাদের মনে কষ্ট লাগবে বা আঘাত লাগবে বলে ভাববে দিদি ভাই হয়তো আমাকে এটা বললো, হয়তো আমার পরিবারে ঝামেলা হবে বা কিছু। আমি বলবো তোমরা কর্ম ভালো করে যাও, আশা করি তোমরা ফলও ভালো পাবে। কারণ আমি অনেক ফটো দেখে অনেক কিছু বুঝতে পারি। সত্যি কথা বলতে তোমরা তো আমার নিজের বোন বা ভাইয়ের মতো, আমি পুরো কথাটা তোমাদেরকে বলতে পারি না, আমার কোথাও গিয়ে আটকায়। কারণ কি বলতো, সত্যি কথা মানুষ কিন্তু সহ্য করতে পারে না, ভালোটা সবাই নিতে পারে, খারাপটা নিতে পারে না, ঠিক আছে। আরো একটা কথা বলবো, যারা ফটো পাঠাচ্ছ পাঠিয়ে রাখবে, কেউ ফোর্স আমাকে করবে না। কারণ তোমরা সবাই জানো আমি কিন্তু শুটিং এর কাজ করি, দেন আমার সংসারও আছে, ইউটিউবও চালাতে হয়। তো আমার সময় মতো আমি তোমাদেরকে বলে দেবো। তাহলে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা, গুড নাইট। আর হ্যাঁ, কেন মন খারাপ বলছিলাম সেটা বলে দিই, সেটা হচ্ছে বকখালি আমার একটা খুব ফেভারিট প্লেস। তো আমি কিন্তু বকখালিতে শুটিং এর জন্য গেছিলাম, ওখানে যাওয়ার পর থেকে 3 দিন ছিলাম, আমার খুব জায়গাটা প্রিয় হয়ে ওঠে। এবার এখানেও যদি এইটা আমরা দীঘা পুরী তো হামেশাই পাই এরকম হোটেলের ঘটনা, বকখালিও ছাড়লো না, তো কষ্ট তো লাগবেই না, তার জন্যই তোমাদের বলেছিলাম। তো চলো টাটা।